মামলা করলে কোথায় করবেন, থানায় না কোর্টে? থানায় মামলা করলে আপনার কি লাভ আছে, কি লস আছে, এবং কোর্টে যদি মামলা করে সেখানে আপনার কি লাভ আছে এবং কি লস আছে, আজকে সেই বিষয়টা নিয়ে সম্পূর্ণ ভিডিওটা করব। এবং ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করুন, যাতে করে আমার রাজ্যের প্রত্যেকটা ভাই, আপনি সহ আমার রাজ্যের প্রত্যেকটা ভাই সচেতন হতে পারে এবং সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারে। দেশের একজন আইন জানা মানুষ হিসাবে আপনার ভাই একজন সমাজ সচেতন মানুষ, আমি আপনাকে বলছি, আপনি যদি কোনো ক্ষেত্রে কোনো বিষয়ে আপনার সঙ্গে অন্যায় হয়, অবিচার হয়, তাহলে আপনি কোথায় মামলা করবেন এবং সেই মামলা করতে গিয়ে আপনার কোথায় লাভ হবে, কোথায় লস হবে, কোথায় মামলা করলে আপনার বেশি সুবিধা হবে, কোথায় কি কোন দিকে গেলে আপনি লাভবান হবেন, সেই বিষয়টাই বলবো। হ্যাঁ, যদি আপনার সঙ্গে অন্যায় অবিচার হয়, সর্বপ্রথম আপনি একটা আইন জানা মানুষ, যারা আইন সম্পর্কে অভিজ্ঞ উকিলবাবু, আপনি অভিজ্ঞ উকিলবাবুকে দিয়ে আপনি একটা কমপ্লেন লিখবেন। যা কিছু হয়েছে, আপনার সাথে অন্যায় হয়েছে, মারামারি, ফাটাফাটি, ধর্ষণ, রেপ, অ্যাসিড ছুঁড়ে মেরেছে, যা করেছে, আপনি কমপ্লেনটা কিন্তু সর্বপ্রথম, সেটা যেখানেই মামলা করুন না কেন, কোর্টে মামলা করুন কিংবা থানায় মামলা করুন, যেখানেই করুন না কেন, আপনি কমপ্লেনটা কিন্তু খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে এবং আইনের প্যাঁচ পোঁচ দিয়ে লিখতে হবে, কারণ এগুলো উকিলবাবুরাই খুব ভালো জানেন। তা কমপ্লেনটাকে খুব ভালো করে অভিজ্ঞ মানুষদের দিয়ে লেখাবেন। হ্যাঁ, থানাতে কিছু মানুষ আছে যারা গেলে 100-200 টাকা দিলে লিখে দেয়, হ্যাঁ, তাতে কিন্তু আপনার মামলা শেষ পর্যন্ত কোন স্টেজে গিয়ে দাঁড়াবেন আপনি শেষে গিয়ে বুঝবেন। তাই বারে বারে একটা বিষয় বলছি, অনুরোধ করছি, যে কোনো ক্ষেত্রে যখন মামলা করতে যাবেন অবশ্যই আইন জানা মানুষ বা উকিলবাবুকে দিয়ে আপনি আপনার কমপ্লেনটা লেখাবেন, কেননা এই কমপ্লেনের ভিত্তিতেই আপনার মামলার বিচার হবে। আপনার মামলাতে আপনি একটা কমপ্লেন করেছেন, সেই কমপ্লেনের ভিত্তিতে এফআইআর হয়েছে, মামলা হয়েছে, সেই মামলার যে বিচার হবে, চূড়ান্ত রায় হবে, সব কিছু এই কমপ্লেনের উপর নির্ভর করেই হবে। আপনি মামলাতে যেটা চেয়েছেন, আপনার সঙ্গে যে অন্যায়টা হয়েছে বা যে অবিচারটা হয়েছে, আপনি সেটার জন্য ন্যায় বিচার পাওয়ার জন্য মামলা করেছেন। সেই মামলাতে বা যে সেই কমপ্লেনটা যখন থানাতে করেছেন, পুলিশ হয়তো আপনি যে যে সেকশনটা চেয়েছেন বা আপনার সঙ্গে যে অপরাধ করেছে সেই অপরাধের সেকশন পুলিশ হয়তো দেয়নি, কিন্তু আপনি যদি সঠিকভাবে লেখাতে পারেন, আপনি যদি আইন সম্পর্কে পারদর্শী বা উকিলবাবুদের দিয়ে লেখান, সেটাকে তখন আপনি কিন্তু ওই কমপ্লেনটা কোর্টে গিয়ে চ্যালেঞ্জ করতে পারবেন, যখন পুলিশ যদি আপনাকে ওই সেকশনটা না দেয়, ওই অপরাধের জন্য যে সেকশনটা আছে সেই সেকশনটা না দেয়। অতএব প্রথমত সব থেকে বড় বিষয় হচ্ছে, আপনি মামলা করতে গেলে কমপ্লেনটা উকিলবাবুদের দিয়ে লেখান। মোটটা কথা, আপনার যাকে ভালো লাগে, যে কোনো আইনজীবীর দ্বারা যে ক্ষেত্রে মামলা করবেন সেই বিষয়ে পারদর্শী এমন আইনজীবীর দ্বারা লেখাবেন। এবং দ্বিতীয়ত যেটা বলবো, মামলা আপনি কোথায় করবেন, কোথায় গেলে আপনি কোথায় মামলা করলে বেশি বেনিফিট পাবেন। যদি থানায় আপনি মামলা করেন, মানে থানায় কমপ্লেন করেছেন, তার ভিত্তিতে এফআইআর হয়েছে, এর ফলে মানে যদি মোদ্দা কথা আপনি যদি থানায় মামলা করেন, তাহলে আপনি সরকারি উকিল পাবেন। সেই সরকারি উকিল বিনা পয়সায় আপনার হয়ে মামলা লড়বে এবং একজন আয়ও থাকবে বা ইনভেস্টিগেশন অফিসার থাকবে। সেই ইনভেস্টিগেশন অফিসার প্রয়োজন মতো যখন তখন আপনাকে ইনভেস্টিগেশনের স্বার্থে যে কোনো প্রয়োজনে থানাতে যখন তখন ডাকতে পারে, ফোন করে ডাকতে পারে, আপনাকে নোটিশ করে ডাকতে পারে। যেমন যদি রেপ কেস বা শ্লীলতাহানির মামলাগুলো হয়ে থাকে, তাহলে 164-এ ডাকবে আপনাকে, কোর্টে ডাকবে, তার আগে থানায় আগে ডাকবে 164-এর নোটিশ দেওয়ার জন্য। তো সেই ক্ষেত্রে যে ক্ষেত্রেই হোক না কেন, যদি থানায় মামলা করেন, এখানে সব প্রথম বেনিফিট হচ্ছে আপনি বিনা পয়সায় একটা উকিলবাবু পাবেন, যে উকিলবাবু আপনার হয়ে মামলা লড়বে, আপনার থেকে কোনো একটাও পয়সাও নেবে না। সরকারি উকিলবাবু, যেটা বলা হয় বিনা পয়সায় আইনি পরিষেবা, ওটা কিন্তু আলাদা জিনিস। ওই ক্ষেত্রে আপনাকে ডিস্ট্রিক্ট লিগাল এইড বা লিগাল সার্ভিস অথরিটির কাছে যেতে হয়, সেখান থেকে পাওয়া যায়। কিন্তু যদি আপনি থানায় মামলা করেন বা থানায় কমপ্লেন করেন, তার ভিত্তিতে এফআইআর হয়ে যে মামলা হয়, তাহলে একটা সরকারি উকিল আপনার হয়ে মামলা লড়বে। এটা হচ্ছে সব থেকে বড় বেনিফিট। এইখানে আরেকটা এই বেনিফিটের সাথে সাথে একটা অসুবিধা হলো, ধরুন আপনি আপনার সঙ্গে যে অন্যায় বা অবিচারটা হয়েছে, হ্যাঁ, আপনি কিন্তু আপনার মতো করে মামলাটা চালাতে পারবেন না, কারণ সেখানে সরকারি উকিলবাবু সে তেনার মতো মামলা চালিয়ে যাবেন এবং সেখানে ইনভেস্টিগেশন অফিসার যিনি আছেন তিনি তেনার মতো করে মামলার সুবিধার্থে ইনভেস্টিগেশন করবেন। এবারে দ্বিতীয়ত, যদি আপনি কোর্টে মামলা করেন, কোর্টে মামলা করলে সব থেকে বড় বেনিফিট, আপনাকে প্রথমত একটা উকিলবাবু দিতে হচ্ছে, আপনার খরচাতে উকিলবাবু দিতে হচ্ছে ঠিকই,
এবং সেখানে আপনার খরচা হবে, আপনার নিজের পকেটে আপনার অর্জিত টাকা, আপনার ইনকামের টাকা থেকে খরচা করে উকিলবাবু নিয়োগ করতে হবে। সেই উকিলবাবু আপনার হয়ে মামলা লড়বে এবং সেই উকিলবাবু আপনার হয়ে মামলা লড়ার সাথে সাথে আপনার সঙ্গে যে অন্যায়টা ঘটেছে সেই অন্যায়, সেই সুবিচার যাতে পাওয়া যায়, সেই ক্ষেত্রে যথাযথ সেকশন যাতে দেওয়া যায়, সেই আইন অনুযায়ী বিচারের ব্যবস্থা কিন্তু যথাযথ তদারকি করার একটা তার হাতে ক্ষমতা থাকছে। কারণ যিনি আয়ও থাকবেন তিনি তো তেনার মতো কাজ করতে পারবেন না। মানে আপনি যদি কোর্টে মামলা করেন তাহলে কি করবে? কোর্টে আপনি কখন মামলা করতে যান? যখন দেখা যায় আপনার সঙ্গে অন্যায় হয়েছে, অবিচার হয়েছে, কিন্তু আপনি যখন থানাতে জানাতে গিয়েছেন বা থানায় কমপ্লেন করতে গিয়েছেন বা মামলা করতে গিয়েছেন, হয়তো দেখা গেল বিপরীত পার্টি অনেক প্রভাবশালী, অনেক অর্থশালী, তখন আপনার মামলাটা হয়তো থানা নেয়নি কিংবা আপনাকে থানা থেকে তাড়িয়ে দিয়েছে, তখনই তো আপনি কোর্টের দ্বারস্থ হবেন। আর এই কোর্টে মামলা করতে গেলে তখন জজ সাহেব সরাসরি ওই থানাকে অর্ডার করবে যে ব্যাপারে মামলাটা রেজিস্টার করতে এবং দ্রুত ইনভেস্টিগেশন করতে। ফলে পুলিশের উপরে কোর্টের একটা চাপ থাকবে, সঠিক সময়ের মধ্যে ইনভেস্টিগেশন করে কোর্টের কাছে রিপোর্ট পাঠাতে হবে এবং আপনার উকিলবাবু মামলাটার উপরে তদারকি করার একটা ক্ষমতা থাকবে। কারণ যেহেতু কোর্টের একটা ব্যাপার রয়েছে, কোর্টের চাপ রয়েছে, তাই ব্যাপারটা খুব সচেতনতার সঙ্গে, অর্থাৎ সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিয়ে আপনাকে কাজ করতে হবে। তাহলে আপনি অবশ্যই সঠিক সময় আপনার উপযুক্ত সময়ে আপনি সুবিচার বা ন্যায় বিচারটা পাবেন। তাই সঠিক সময়ে উপযুক্ত সময়কে আপনি যদি ব্যবহার করতে না পারেন, তাহলে কিন্তু বাঘে বকরিকে এক ঘাটে জল খাওয়ানো যাবে না। তখন আপনার মনে হবে আপনি মামলা করলেন, যেভাবে হোক চলছে, সরকারি উকিলবাবু তেনার মতো টানছেন, ইনভেস্টিগেশন অফিসার বা আয়ও যিনি আছেন তিনি তেনার মতো করছেন, দেখা গেল আপনার সঙ্গে যে অন্যায় হয়েছে সেই অন্যায় অবিচারের কোনো বিচারই হচ্ছে না। তাহলে কি করে হবে? না, এই অন্যায় অবিচারের বিচার পেতে গেলে যদি আপনি থানায় গিয়ে মামলা করতে গিয়ে আপনার মনে হচ্ছে যে এখানে আমি বিচার পাবো না, কিংবা থানা থেকে আপনাকে তাড়িয়ে দিচ্ছে, এরকম কোনো ঘটনা ঘটলো আপনার সঙ্গে, আপনি সরাসরি কোর্টে চলে যাবেন। আপনার ভালো লাগে এমন যে কোনো একজন আইনজীবীকে দিয়ে আপনি কোর্টে মামলা করুন এবং সেই মামলাতে কিন্তু আপনার উকিলবাবু তদারকি করার একটা ক্ষমতা থাকছে। আপনার উপরে কিন্তু যে পুলিশি প্রশাসনের যদি কোনো রকম অন্য দিক থেকে চাপ, সেখান থেকে আপনি কিন্তু সম্পূর্ণভাবে একটা মুক্ত থাকার ব্যাপার থাকছে এখানে। তাই এটা হচ্ছে সব থেকে বড় বেনিফিট, যে আপনার মামলা আপনার উকিলবাবু তদারকি করার একটা ক্ষমতা আছে। আর সরকারি উকিল যখন হয়, মানে থানায় যদি মামলা করেন, সেখানে সরকারি উকিলবাবু যেভাবে চালাবেন আপনাকে সেভাবে চলতে হবে। আপনার মনে হলো আপনি অন্যান্য আইনজীবীর সঙ্গে পরামর্শ করেছেন যে এটা ডান দিক দিয়ে গেলে আমি সহজে ন্যায় বিচার পাবো বা সহজে আপনার মামলার মীমাংসা হয়ে যাবে বা মকদ্দমা মিটে যাবে, কিন্তু যিনি পিপি আছেন তিনি বাম দিক দিয়ে যাচ্ছেন, হয়তো বেশি সময় লাগবে। তো আপনার যদি এরকম মনে হয়, যদি এরকম পরিস্থিতি দাঁড়ায়, আর সেই ক্ষেত্রে আপনার যদি পূর্ব অভিজ্ঞতা থাকে বা নাও থাকে, আপনি যদি কোর্টে গিয়ে ডাইরেক্ট মামলা করেন, সেক্ষেত্রে আপনার উকিলবাবু বা আপনার ওই মামলাটা সম্পর্কে তদারকি করার যথাসাধ্য ক্ষমতা রয়েছে। কারণ এখানে ডাইরেক্ট কোর্ট এখানে ইন্টারফেয়ার করবে থানার উপরে, তখন থানা কিন্তু কোর্টের উপরে কোনো কাজ করতে পারবে না। কোর্ট তখন ডাইরেক্ট থানার উপরে ইন্টারফেয়ার করবে, ওখানকার যে আইসি আছে বা ওসি আছে তাকে অর্ডার করবে যে এই বিষয়টায় দ্রুত এফআইআর রেজিস্টার করে দ্রুত মামলা শুরু করতে। কিন্তু যদি আপনি থানায় গিয়ে মামলা করেন, তাহলে অনেক সময় দেখা যায় আপনি থানাতে যখন একটা কমপ্লেন জমা দিচ্ছেন, একটা আইনের নিয়ম হচ্ছে যে 3 দিনের মধ্যে যে কোনো কমপ্লেনকে এফআইআর রেজিস্টার করতে হবে। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে ধর্ষণ কেসের মতো মামলা, রেপ কেসের মামলা, যেখানে নন বেলেবল সেকশন বা অনেক এমন মামলা দেখা গিয়েছে বিএনএস এর সেকশন 109, বিএনএস এর সেকশন 109 অর্থাৎ আইপিসি 307, এরকম কোনো মামলা দেখা গেছে 3 দিন পার হয়ে গেছে, থানা কোনো এফআইআর রেজিস্টার করেনি, তখন তাকে বাধ্য হয়ে কোর্টের দ্বারস্থ হতে হয়েছে। আবার দেখা গেল এইরকম অপরাধীকে যার নামে নন বেলেবল সেকশনে মামলা হয়েছে, তাকে সেই রকম আসামিকে পুলিশ অ্যারেস্ট করছে না, তখন আপনাকে আবার হাইকোর্টে গিয়ে রিট পিটিশন করে আসামিকে অ্যারেস্ট করাতে হচ্ছে। তাই এই ক্ষেত্রে সঠিক সময় আপনাকে সচেতন করছি, এই জন্য সঠিক সময় আপনাকে সঠিক সিদ্ধান্তটা নিতে হবে। কেননা
যদি আপনি থানায় গিয়ে এফআইআর করতে যান বা কমপ্লেন দেন, তারা যদি আপনার এফআইআর না নেয়, আপনি আর এদিক ওদিক না ছুটে এখানে এর পায়ে তার পায়ে তেল না মেরে সরাসরি আপনি কোর্টে চলে যান। আপনাকে আপনার ভালো লাগে, আপনার পছন্দ যে কোনো একজন আইনজীবীকে দিয়ে আপনি ডাইরেক্ট কোর্টে মামলা করে দিন। কোর্টে মামলা করলে সব থেকে বড় বেনিফিট হচ্ছে কোর্ট ডাইরেক্ট ডিরেকশন দেবে থানাকে, অমুক থানার আইসি বা ওসি এই ব্যাপারটা দ্রুত মামলাটার এফআই কমপ্লেনটাকে এফআইআর রেজিস্টার করে তাকে মামলা দ্রুত শুরু করো, দ্রুত তদন্ত করো। তাদের উপর একটা চাপ থাকবে, আদালতের চাপ থাকবে, আর যদি না করে ওদের চাকরি চলে যাবে। কারণ কারণ পাবলিক সার্ভেন্ট ডিসওবিং ডাইরেকশন আন্ডার ল, এই যে শিক্ষণটা ব্যাপারটা রয়েছে, তখন তার ওই পুলিশের বা ওই আইসি বা ওসির 2 বছর জেল হবে এবং প্রয়োজনে তার চাকরিও চলে যেতে পারে। কারণ ইন্ডিয়ান কনস্টিটিউশন আর্টিকেল নাম্বার 21 এখানে ভায়োলেট হচ্ছে। আর যখনই এখানে কনস্টিটিউশন আর্টিকেল 21 ভায়োলেট হবে, অ্যাট দ্যাট টাইম সেইখানে আপনি যদি তার বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে বা আপনি পশ্চিমবঙ্গ রাজ্যের বাসিন্দা হিসাবে কলকাতা হাইকোর্টে যদি রিট ফাইল করেন বা রিট পিটিশন করেন, তাহলে ওই পুলিশের বা ওই থানার আইসিইউ বা ওসির চাকরি চলে যাবে, তাকে জবাব দিতে হবে। আইনের দ্বারা তাকে যেভাবে আপনার সঙ্গে অন্যায় অবিচার হচ্ছিল বা প্রশাসন থেকেও যদি আপনি সুবিচার না পান, তাদেরকেও সেভাবে কিন্তু আদালত তুলে আনবে। কেননা আর্টিকেল 21 যখন ভায়োলেট হচ্ছে, প্রত্যেকটা আমাদের দেশের সুপ্রিম কোর্ট সে আর্টিকেল 32 অনুযায়ী এবং প্রত্যেকটা রাজ্যের হাইকোর্ট আর্টিকেল 2 to 6 বা 226 ধারা অনুযায়ী প্রত্যেকটা নাগরিকের মৌলিক অধিকার রক্ষার দায়িত্ব নিয়েছে। আর যদি কেউ, যেহেতু সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টগুলো নাগরিকের মৌলিক অধিকার রক্ষার দায়িত্ব নিয়েছে, আর সেখানে যদি কেউ আপনার মৌলিক অধিকারকে ভঙ্গ করে বা ডেমোলাইজ করে, সেই ক্ষেত্রে কিন্তু আপনি যদি হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন, তাহলে সেই ব্যক্তি, সে সরকারি যদি চাকরিজীবী হয়, তার চাকরি চলে যেতে পারে। এমনকি পাবলিক সার্ভেন্ট ডিসওবিং ডাইরেকশন আন্ডার ল অনুযায়ী তার 2 বছরের জেল হবে। তাই এ ব্যাপারে আপনাকে সচেতন হতে হবে। হ্যাঁ, আমি আপনার ভাই হিসাবে আপনাকে বলছি, আপনি সহ আমার রাজ্যের প্রত্যেকটা ভাই যাতে সচেতন হয়। আপনাকে সচেতন করছি এই জন্য, যাতে আপনি আমার ভাই সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারে। আরে আপনি আমার ভাই, আর আপনি কোনো বড় বিপদে পড়ে যাবেন, আমি ভালো সুস্থ থাকতে পারি, হ্যাঁ হয়তো শারীরিক সুস্থ থাকবো, কিন্তু মানসিকভাবে অশান্তির মধ্যে থাকবো। সেই জন্যই সচেতন করছি, আপনাকে ভালোবাসার জায়গা থেকে বলছি, ভালোবাসি আপনাকে, সেই জন্য ভালোবাসার জায়গা থেকে আপনাকে বলছি। তাই এখনই সচেতন হতে হবে এবং সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়ে বাঘে বকরিকে এক ঘাটে জল খাইয়ে দিতে হবে। কি বঙ্গে শামীম বলছি, স্যার আপনারই ওয়েট করছিলাম, আমার কিছু কথা আছে। হ্যাঁ, থ্যাংক ইউ শামীম, আপনি কিছু জানতে চাইলে বলতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব, বলুন। আরাফাত, ওয়েলকাম, থ্যাংক ইউ। মনীষা ইয়াসমিন, থ্যাংক ইউ। শেখ নাসিম ইজ ওয়াচিং। হ্যাঁ, ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করতে হবে। স্যার, আমি একটা মেয়েকে ভালোবাসি, সে মেয়েটি আমাকে ভালোবাসে, কিন্তু আমি মুসলিম আর মেয়েটা হিন্দু এবং নেপালে তার বাবা মা এই বিয়েতে রাজি নয়। তাই মেয়েটি আমার সাথে পালিয়ে আসবে, মানে আমি তাকে নিয়ে আসবো, এখানে এসে সে মুসলিম হয়ে আমাকে বিয়ে করবে। আমার বয়স 23 আর মেয়েটির বয়স কত? হ্যাঁ, লিগাল এজ হলে অবশ্যই বিয়ে করা যেতে পারে, তবে সেটা স্পেশাল ম্যারেজ অ্যাক্ট অনুযায়ী বিয়েটা হবে। স্যার, মঈনুদ্দিন, স্যার আমি কিছু বলতে চাইছি। হ্যাঁ, বলুন। মঈনুদ্দিন শেখ, আমি কিছু বলতে চাই।
রিং 1। শেখ হোসেন খুব ভালো সচেতনতা